হ্যালো ভিউয়ার্স, বঙ্গশিক্ষা অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আমি সুমন দাস। আর শুরু করছি আজকের দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের একটা টপিক। আজকের টপিক হলো স্নায়ুতন্ত্র, যেটাকে আমরা বলি নার্ভাস সিস্টেম। সেই স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। জীবদেহে সমন্বয়কারী তন্ত্র হিসাবে দুই ধরনের তন্ত্র আছে। একটি হলো স্নায়ুতন্ত্র এবং অপরটি হলো হরমোন তন্ত্র। তো হরমোন সম্বন্ধে আমরা আগেই জেনেছি যে জীবদেহের বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে নির্দিষ্ট উৎসস্থল থেকে ক্রিয়াস্থলে বাহিত হয় এবং ক্রিয়াস্থলে নির্দিষ্ট কার্য সম্পাদনের পর ধ্বংস হয়ে যায়। এভাবেই একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে রাসায়নিক বার্তা নিয়ে যায়, কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন ঘটায়। সেই কারণেই হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়কারক তন্ত্র বা হরমোন তন্ত্র। ঠিক তেমনই হরমোন তন্ত্রের মতো প্রাণীদেহে একটা বিশেষ তন্ত্র দেখা যায়, সেটি হলো স্নায়ুতন্ত্র। উদ্ভিদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র থাকে না, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র উপস্থিত। এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে প্রাণীরা ভৌত সমন্বয় সাধন করে। তাহলে স্নায়ুতন্ত্র কি? আমাদের মস্তিষ্ক বা ব্রেন, সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড থেকে নির্গত স্নায়ু সমূহ দ্বারা গঠিত যে তন্ত্রের সাহায্যে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা এবং আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ, যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন ঘটায় যে তন্ত্র, তাকে আমরা বলি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তো এই স্নায়ুতন্ত্রের কার্যগত কিছু উপাদান নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এই স্নায়ুতন্ত্রের কার্যগত উপাদান, তিন ধরনের কার্যগত উপাদান থাকে, যেমন রিসেপ্টর বা গ্রাহক, কন্ডাক্টর বা বাহক, আর ইফেক্টর বা কারক। তাহলে এই তিন ধরনের উপাদান থাকে। তো রিসেপ্টর বা গ্রাহক কি? পরিবেশ থেকে আমরা যে উদ্দীপনা গ্রহণ করি তা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গৃহীত হয়, অর্থাৎ আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়র সাহায্যে আমরা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করতে পারি। তো এই পঞ্চ ইন্দ্রিয়তে বিশেষ কিছু কোষ আছে যে কোষগুলো পরিবেশ থেকে উদ্দীপনাটা গ্রহণ করতে সাহায্য করে। সেই বিশেষ কোষগুলোকে বলা হয় রিসেপ্টর বা গ্রাহক। যেহেতু উদ্দীপনা গ্রহণ করছে, সেই কারণে একে বলা হয় গ্রাহক বা রিসেপ্টর। তো আমাদের আলাদা আলাদা ইন্দ্রিয়তে আলাদা রিসেপ্টর উপস্থিত। সেই রিসেপ্টরগুলো পরিবেশ থেকে আসা আলাদা আলাদা উদ্দীপনাকে গ্রহণ করতে পারে। তোমরা প্রথমে আসি চোখ। আমাদের চোখে যে রেটিনা থাকে, সেই রেটিনাতে দুই ধরনের কোষ দেখা যায়। একটা হলো রড কোষ এবং অপরটি হলো কোন কোষ। রড কোষ মৃদু বর্ণের আলোকে সংবেদনশীল এবং সাদা কালো বর্ণের আলো গ্রহণে সক্ষম। আর কোন কোষ উজ্জ্বল বর্ণের আলোতে অনুভূতিশীল, অর্থাৎ আমরা কালারফুল যে সমস্ত জিনিস দেখতে পাই, যে অবজেক্টগুলো দেখতে পাই, সেগুলো কোন কোষ দ্বারা উদ্দীপনাটা গৃহীত হয়। তাহলে রড কোষ কোন কোষ চোখের ক্ষেত্রে রিসেপ্টর হিসেবে কাজ করে? কর্ণ অর্থাৎ কান। আমাদের কানের মধ্যে শ্রুতিগ্রাহক কর্টি যন্ত্র থাকে। এই কর্টি যন্ত্রের সাহায্যে আমরা পরিবেশ থেকে আসা নানা ধরনের যে কম্পাঙ্কের শব্দ, তরঙ্গদৈর্ঘ্যের শব্দ, সেই শব্দকে আমরা গ্রহণ করতে পারি। তাহলে কর্টি যন্ত্র একটা শ্রুতিগ্রাহক রিসেপ্টর হিসেবে কাজ করে। নাসিকা তথা নাক,
আমাদের নাকের সাহায্যে আমরা ঘ্রাণ গ্রহণ করি, সেই নাকের মধ্যে কিছু কোষ আছে, যে কোষগুলোকে বলা হয় অলফ্যাক্টরি কোষ। এই অলফ্যাক্টরি কোষের সাহায্যে আমরা পরিবেশ থেকে আসা বিভিন্ন ধরনের ঘ্রাণ অনুভূতিকে গ্রহণ করতে পারি। সুগন্ধ, দুর্গন্ধ সমস্ত কিছু এই অলফ্যাক্টরি কোষগুলো উদ্দীপিত হয়। জিহ্বা বা জিভ, আমাদের জিভের মধ্যে অসংখ্য স্বাদ কোরক আছে। এই স্বাদ কোরকের সাহায্যে আমরা আলাদা আলাদা স্বাদকে বুঝতে পারি, ঠান্ডা গরমের তারতম্য বুঝতে পারি। তো এই স্বাদ কোরকগুলো একটা রিসেপ্টর হিসেবে কাজ করছে। এবার লাস্ট হচ্ছে ত্বক বা চামড়া, স্কিন। এই ত্বকের মধ্যে কিছু কণিকা থাকে, কিছু কোষ থাকে। সেই কোষগুলো কি কি? এটা হলো প্যাসিনিয়ান কণিকা এবং মেইজনার কণিকা। এগুলোর কাজ কি? এই প্যাসিনিয়ান ও মেইজনার কণিকা স্পর্শ গ্রাহক, টান গ্রাহক, পীড়ন গ্রাহক ইত্যাদি গ্রহণে সক্ষম, ইত্যাদি উদ্দীপনাগুলো গ্রহণে সক্ষম। তাহলে রিসেপ্টর কি করছে? পরিবেশ থেকে উদ্দীপনাটাকে গ্রহণ করছে। এবার গৃহীত উদ্দীপনাটা যতক্ষণ না স্নায়ুকেন্দ্রে পৌঁছাবে ততক্ষণ তো সারা আসবে না। তো এই উদ্দীপনাগুলো পৌঁছানোর জন্য রয়েছে বাহক, অর্থাৎ গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করে যে স্নায়ুকেন্দ্র অবধি পৌঁছায় তাকে বলা হয় বাহক বা কন্ডাক্টর। সেই কন্ডাক্টর বা বাহক কোনগুলো? না, নার্ভ, সারা শরীরে জালকের মতো যে নার্ভ বিস্তার লাভ করেছে, এই নার্ভগুলোই হলো অ্যাকচুয়ালি বাহক। এই বাহক দুই ধরনের থাকে, একটা হলো সংজ্ঞাবহ বাহক, একটা হলো আজ্ঞাবহ বাহক। সংজ্ঞাবহ বাহক কোনগুলো? না, যে সমস্ত বাহক পরিবেশ থেকে গৃহীত উদ্দীপনা রিসেপ্টর থেকে বহন করে স্নায়ুকেন্দ্রে নিয়ে যায়, তাকে বলা হয় সংজ্ঞাবহ বাহক। আবার কিছু বাহক আছে যারা ব্রেন বা শুষ্নি কাণ্ড থেকে যে সাড়া আসে সেই সাড়াটাকে ইফেক্টর অবধি পৌঁছায়, কারক অবধি পৌঁছায়, তাকে বলা হয় আজ্ঞাবহ বাহক। এই দুই ধরনের বাহক দেখা যায়। এবার চলে আসছি ইফেক্টর বা কারক। কারক অর্থাৎ যে কার্য সম্পাদন করে। তো সারাটা ব্রেন থেকে আসার পর যে নির্দিষ্ট অংশে প্রেরিত হয় সেই নির্দিষ্ট অংশটাকে বলা হয় ইফেক্টর বা কারক, যে কার্য সম্পাদন করে। সেই কারক দুই ধরনের হতে পারে, কোনো পেশি কারক হিসেবে কাজ করতে পারে, কোনো গ্রন্থি কারক হিসেবে কাজ করতে পারে। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। কাউকে মনে করো একটা কুকুর তাড়া করেছে, তাহলে সে যখন দেখছে কুকুরটা তাকে তাড়া করছে, তার চোখ দিয়ে উদ্দীপনা যাচ্ছে, কান দিয়ে কুকুরের ডাক আসছে, তাহলে সে উদ্দীপনাটা বুঝতে পারছে। যাওয়ার পর যখন সারাটা আসছে ব্রেন থেকে পায়ের পেশিগুলোতে সারা যাচ্ছে, যার ফলে সে দৌড়াচ্ছে এবং তার সাথে সাথে তার শরীরের মধ্যে অ্যাড্রিনালিন ক্ষরণও শুরু হয়ে গেছে, যেটা ব্রেন থেকে তার অ্যাড্রিনাল গ্রন্থিতে পৌঁছেছে, যার ফলে অ্যাড্রিনালিন গ্রন্থির ক্ষরণ বাড়ার ফলে হৃদস্পন্দন বেড়ে গেছে, ব্লাড সার্কুলেশন বেড়ে গেছে। তো কোনো পেশি ইফেক্টর হিসেবে কাজ করতে পারে, কোনো গ্রন্থিও ইফেক্টর হিসেবে কাজ করতে পারে। এগুলো স্নায়ুতন্ত্রের কার্যগত উপাদান। এবারে আমরা চলে আসি স্নায়ুতন্ত্রের গঠনগত উপাদান। স্নায়ুতন্ত্র গঠনগত কার্যগত একক বলতে গেলে নিউরনকে বলা হয়। নিউরন ছাড়াও আরো এক ধরনের কোষ দেখা যায় এর মধ্যে, সেটা হলো নিউরোগ্লিয়া। তাহলে স্নায়ুতন্ত্র দুই ধরনের উপাদান দেখা যায়, একটা হলো নিউরন এবং অপরটি হলো নিউরোগ্লিয়া। নিউরনটা স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। এই নিউরন যখন মারা যায় সেই নিউরনের জায়গাটা দখল করে এই নিউরোগ্লিয়া, এটা ধারক কোষ হিসেবেও কাজ করে। তো আমরা নিউরনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। নিউরন বা স্নায়ু কোষ, এই স্নায়ু কোষ বা নিউরন
দুটো প্রাথমিক উপাদান দ্বারা তৈরি। একটা হলো কোষদেহ এবং অপরটি হলো প্রবর্ধক। দুই ধরনের প্রবর্ধক নিউরনে দেখা যায়। একটা হলো দীর্ঘ প্রবর্ধক, যেটাকে বলা হয় অ্যাকশন, এবং অপরটি হলো ডেনড্রন। তো আমরা নিউরনের ছবিটা এঁকে ফেলি। নিউরনের ক্ষেত্রে এই যে তারকাকার অংশ দেখা যাচ্ছে, যেটা অনেকটা কোষের মতো, তারকাকার কোষ, এই অংশটাকে বলা হয় কোষদেহ। এটাকে বলা হয় কোষদেহ। এই কোষদেহের আরেকটা নাম আছে, সেটা হলো নিউরোসাইটন। কোষদেহকে নিউরোসাইটনও বলা হয়। এই কোষদেহ ছাড়া কোষদেহ থেকে অসংখ্য প্রবর্ধক নির্গত হয়েছে। কিছু প্রবর্ধক আছে ক্ষুদ্র, এবং শাখা প্রশাখা যুক্ত। এই যে প্রবর্ধকগুলো আছে, এই প্রবর্ধকগুলোকে বলা হয় ডেনড্রন। তাহলে এগুলিকে বলা হয় ডেনড্রন। আর এই যে লম্বা দীর্ঘ শাখা প্রশাখা বিহীন যে প্রবর্ধক, সেটাকে বলা হয় অ্যাকশন। তাহলে এগুলো হলো ডেনড্রন, আর লম্বা যে দীর্ঘ শাখা প্রশাখা বিহীন যে প্রবর্ধকটা দেখা যায়, এটাকে বলা হয় অ্যাকশন। এই কোষ যে দেহ, এই কোষ দেহের মধ্যে, কোষ দেহটা প্লাজমা পর্দা দ্বারা, বাইরে যে কোষ পর্দা থাকে, এর ক্ষেত্রে প্লাজমা পর্দা বা কোষ পর্দা থাকে, আর ভিতরে যে সাইটোপ্লাজমটা থাকে, সেই সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। ভিতরে সাইটোপ্লাজমের অংশকে বলা হয় নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম। এই কোষদেহের কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ছাড়াও অন্যান্য যে কোষ অঙ্গাণু, যেমন ধরো গলগি বডি, তারপরে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এগুলো অবস্থান করে, অন্যান্য কোষ অঙ্গাণু থাকে। আর এর যে সেন্ট্রোজোম কোষ অঙ্গাণু, সেটা থাকলেও সেই সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় প্রকৃতির হয়। সেই কারণে স্নায়ুকোষ বিভাজনে অক্ষম, স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। কারণ একটা কোষকে বিভাজনের জন্য সেন্ট্রোজোম কোষ অঙ্গাণুটা বেম তন্তু গঠন করতে সাহায্য করে। যদি সেন্ট্রোজোম কোষ অঙ্গাণুটা নিষ্ক্রিয় হয়, তাহলে বেম গঠন হবে না। আর বেম গঠন যদি না হয়, তাহলে ক্রোমোজোমগুলো বেমের সাথে যুক্ত হতে না পেরে ক্রোমোজোমগুলো ডিভিশন করতে পারবে না, বিভাজন করতে পারবে না, যার ফলে কোষ বিভাজনটা ঘটবে না। এই কোষদেহের মধ্যে যে প্রোটিন সংশ্লেষকারী কোষ অঙ্গাণু থাকে, সেই প্রোটিন সংশ্লেষকারী কোষ অঙ্গাণুকে বলা হয় নিজল দানা, যেটা অ্যাকচুয়ালি রাইবোসোম দানা। ঠিক আছে, এবার চলে আসছি এই অ্যাকশন যে অংশ থেকে উৎপত্তি লাভ করে, এই অংশটা
অ্যাকশনের উৎপত্তি স্থল। এই অ্যাকশনের উৎপত্তি স্থলকে বলা হয় অ্যাকশন হিলক। এই অ্যাকশনের দৈর্ঘ্য বরাবর ডেনড্রন থেকে নির্গত কিছু পদার্থ, সূত্রাবদ্ধ পদার্থ, সেগুলো এই অ্যাকশনের দৈর্ঘ্য বরাবর বিস্তার লাভ করে থাকে। এগুলিকে বলা হয় নিউরোফাইব্রিল। এগুলিকে বলা হয় নিউরোফাইব্রিল। তাহলে নিউরোফাইব্রিল, এই নিউরোফাইব্রিল এর কাজ হলো স্নায়ুর সংকোচনে সাহায্য করা। এবার চলে আসছি উপরের আবরণগুলো। এই অ্যাকশনের উপরে যে আবরণটা থাকে এটাকে বলা হয় অ্যাক্সোলেমা। এই অ্যাক্সোলেমার উপরে আরেকটা আবরণ দেখা যায়, অ্যাক্সোলেমার উপরে যে আবরণটা দেখা যায় সেই আবরণটা ডিসকন্টিনিউয়াসলি অবস্থিত, অর্থাৎ অবিচ্ছিন্নভাবে অবস্থান করে। এই যে আবরণটা এটাকে বলা হয় মায়োলেমা। তাহলে এটা গেল মিডিলের আবরণ মায়োলেমা। এই মায়োলেমাটা সব নিউরনে থাকে না। যে নিউরনে মায়োলেমা থাকে তাকে বলা হয় মিডুলারি নিউরন, আর যার ক্ষেত্রে মায়োলেমাটা থাকে না এই মায়োলেমাকে মাইলিন সিদও বলা হয়। এই যার ক্ষেত্রে থাকে না সেটা হলো নন মেডুলেটেড স্নায়ু বা মাইলারি আবরণ বিহীন স্নায়ু। এই মায়োলেমার উপরে আরেকটা আবরণ দেখা যায়, এই মায়োলেমার উপরের আবরণটাকে বলা হয় মায়োলেমার উপরের আবরণকে বলা হয় নিউরিলেমা। তাহলে অ্যাক্সোলেমার একদম ভিতরের আবরণ, তার উপরের আবরণ মায়োলেমা, একদম বাইরের আবরণ নিউরিলেমা। এই তিনটে আবরণ থাকে। অ্যাক্সোলেমা আবরণটা সেটা কন্টিনিউয়াসলি থাকে, মায়োলেমা নিউরিলেমাটা এটা ডিসকন্টিনিউয়াসলি অবস্থান করে। মেডুলেটেড স্নায়ুর ক্ষেত্রে, নন মেডুলেটেড স্নায়ুর ক্ষেত্রে কেবলমাত্র অ্যাক্সোলেমা থাকে আর নিউরিলেমা থাকে, মাঝখানে মায়োলেমাটা থাকে না। এই জন্য মাইলিন সিদবিহীন স্নায়ু বা নন মেডুলেটেড স্নায়ু বলা হয় ওকে। এই গেল। এবারে এই মায়োলেমা আর নিউরিলেমার মাঝামাঝি স্থানে, অন্তর্বর্তী স্থানে কিছু কোষ দেখা যায়। এই যে কোষগুলো দেখা যায়, এই যে মায়োলেমা নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে যে কোষগুলো অবস্থান করে এগুলো বিজ্ঞানী সোয়ানের নাম অনুসারে বলা হয় সোয়ান কোষ। আর মায়োলেমা আর নিউরিলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে এই অ্যাক্সোলেমার এই যে গ্যাপগুলো সৃষ্টি করেছে, যে পর্বর মতো দেখতে, এগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব বা নোড অফ র্যানভিয়ার। স্নায়ুর একদম শেষ ভাগ যেটাকে বলা হয় স্নায়ু প্রান্ত, স্নায়ুর মুক্ত প্রান্তগুলো পেশির মধ্যে অবস্থান করে, এগুলো স্নায়ুর মুক্ত প্রান্ত। এই স্নায়ুর মুক্ত প্রান্ত পেশির মধ্যে অবস্থান করে, এগুলোকে বলা হয় প্রান্ত গুরুষ। তাহলে এটা হলো একটা কমপ্লিট নিউরনের ছবি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নিউরনের ছবি বা স্নায়ু কোষের ছবি, তাহলে এটা দেখে নেবে। এবার আমরা চলে আসছি নিউরন দ্বারা কিভাবে স্নায়ু গঠিত হয়।
অসংখ্য নিউরন বা স্নায়ুকোষ একটি পর্দা দ্বারা আবৃত হয়। এই যে পর্দাটা থাকে এটাকে বলা হয় এন্ডোনিউরিয়াম। এই এন্ডোনিউরিয়াম আবরণ বিশিষ্ট আবার কতগুলো স্তর আরেকটি আবরণ দ্বারা আবৃত থাকে, সেটাকে বলা হয় পেরিনিউরিয়াম। এরকম পেরিনিউরিয়াম আবরণ বিশিষ্ট আবার কতগুলো অংশ অপর একটি আবরণ দ্বারা আবৃত থাকে। সেই আবরণটাকে বলা হয় এপিনিউরিয়াম। এভাবে এপিনিউরিয়াম, পেরিনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম এই তিনটি আবরণ দ্বারা যুক্ত হয়ে গঠন করে স্নায়ু। আর এগুলো হলো স্নায়ুকোষ বা নিউরন। তাহলে নিউরন দ্বারা কিভাবে স্নায়ু গঠিত হয়? স্নায়ুর ক্ষেত্রে তিনটে তালে আবরণ হয়, এপিনিউরিয়াম, পেরিনিউরিয়াম এবং এন্ডোনিউরিয়াম। যেমন একটা তারের ক্ষেত্রে সরু কিছু তার একটা আবরণ দ্বারা আবৃত থাকে, সেই আবরণযুক্ত কিছু তার আবার একটা আবরণ দ্বারা আবৃত থাকে, এভাবে আবরণযুক্ত হয়ে মোটা তার গঠন করে। ঠিক সেরকম কতগুলো স্নায়ুকোষ বা নিউরন কতগুলো পর্দা দ্বারা আবৃত হয় হয়ে গঠন করে স্নায়ু। তাহলে স্নায়ুর গঠন আমরা জানলাম। এবার এই স্নায়ুর ক্ষেত্রে সংজ্ঞাটা কি না, কতগুলো স্নায়ুকোষ রক্তবাহ ও ফ্যাট কোষ দ্বারা আবৃত হয়ে যে সরু সুতোর মতো অংশ গঠন করে, যা সারা দেহে জালকের মতো বিস্তৃত, তাকে বলা হয় স্নায়ু বা নার্ভ। তাহলে এর মধ্যে রক্তবাহ এবং ফ্যাট কোষ কিছু থাকে। তাহলে হয়ে গেল স্নায়ু। এই স্নায়ু তার কার্য অনুযায়ী স্নায়ুকে তিন ভাগে ভাগ করা যায়। তার কার্য অনুযায়ী স্নায়ুকে তিন ভাগে ভাগ করা যায় বা নার্ভকে। কিছু স্নায়ু আছে যারা উদ্দীপনা গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে প্রেরণ করে, সেই ধরনের স্নায়ুকে বলা হয় সংজ্ঞাবহ স্নায়ু। অর্থাৎ পরিবেশ থেকে যে উদ্দীপনা গৃহীত হয় সেটাকে ব্রেন অবধি নিয়ে যায়, সেই ধরনের স্নায়ু উদাহরণ অপটিক স্নায়ু, যেটাকে বলা হয় দ্বিতীয় করোটীয় স্নায়ু। এই দ্বিতীয় করোটীয় স্নায়ু এটা চোখে অবস্থিত, যেটা দর্শন অনুভূতিকে ব্রেন অবধি নিয়ে যায়, তাহলে এটা হলো সংজ্ঞাবহ স্নায়ু। কিছু স্নায়ু আছে আজ্ঞাবহ স্নায়ু। আজ্ঞাবহ স্নায়ু কাকে বলে? যারা ব্রেন থেকে উৎপন্ন সাড়াকে পরিবহন করে ইফেক্টর অবধি নিয়ে যায়, তাকে বলা হয় আজ্ঞাবহ স্নায়ু। এক্সাম্পল অকুলোমোটর স্নায়ু। আরেকটা আছে মিশ্র স্নায়ু, যারা সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ উভয়েরই কাজ করতে পারে, তাকে বলা হয় মিশ্র স্নায়ু। এক্সাম্পল ভেগা স্নায়ু। এটি হলো দশম করোটীয় স্নায়ু এবং সব থেকে দীর্ঘতম স্নায়ু। এছাড়া ফেসিয়াল স্নায়ু আছে, মিশ্র স্নায়ু ইত্যাদি। তাহলে এটা হলো স্নায়ু কার্য অনুযায়ী প্রকারভেদ। এবার আমরা চলে আসছি স্নায়ু গ্রন্থি কি। আচ্ছা, স্নায়ুর আরেকটা প্রকারভেদ হয় তার উৎপত্তি স্থল অনুযায়ী। কিছু স্নায়ু আছে যেগুলো ব্রেন থেকে নির্গত হয়েছে, ব্রেন থেকে নির্গত হয়ে সারা শরীরে জালকের আকারে বিস্তার লাভ করেছে। এই ব্রেন থেকে নির্গত স্নায়ুগুলোকে বলা হয় করোটীয় স্নায়ু। তাহলে কিছু স্নায়ু আছে উৎপত্তি স্থল অনুযায়ী দুভাগে ভাগ করা যায়। কিছু আছে
করোটি থেকে নির্গত হয় বা ব্রেন থেকে নির্গত হয় বলা হয় করোটীয় স্নায়ু। এই করোটীয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া, একে ক্রেনিয়াল নার্ভ বলা হয়। আর কিছু স্নায়ু আছে এই মস্তিষ্ক থেকে নির্গত যে সুষুম্না কাণ্ডটা, সেই সুষুম্না কাণ্ড থেকে অসংখ্য স্নায়ু নির্গত হয়, তার সংখ্যা 31 জোড়া। সেই স্নায়ুগুলোকে বলা হয় সুষুম্নীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভ, এর সংখ্যা 31 জোড়া। তাহলে হয়ে গেল এটা স্নায়ুর উৎপত্তি স্থল অনুযায়ী প্রকারভেদ। এবার আমরা বলবো নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি কি। তাহলে আমরা দেখলাম যে স্নায়ু তৈরি হচ্ছে কতগুলো নিউরন একত্রিত হয়, কতগুলো পর্দা দ্বারা আবৃত হয়, হয়ে গঠন করে স্নায়ু। তো এই যখন নিউরনগুলো একত্রিত হচ্ছে তখন নিউরনের কোষদেহগুলো এক জায়গায় অবস্থান করতে পারে। ওই নিউরনের কোষদেহগুলো তখন একটা গ্রন্থি হিসেবে কাজ করে, এটাকে বলা হয় স্নায়ু গ্রন্থি। অর্থাৎ এই কোষদেহগুলোই মিলিত হয়ে গঠন করে স্নায়ু গ্রন্থি, যেটাকে বলা হয় নার্ভ গ্যাংলিয়ন। এর কাজ কি? এখান থেকে কিছু নিউরো সিক্রেশন হয়, যার ফলে নিউরনকে সিক্ত রাখতে পারে, স্নায়ু কোষকে সিক্ত রাখতে পারে, আর এই স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন থেকে নতুন স্নায়ু সৃষ্টি হতে পারে। এটাই হলো স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়নের কাজ। তাহলে হলো স্নায়ু গ্রন্থি। এবার আসছি সাইন্যাপস কি। সাইন্যাপস বলতে গেলে দুটো নিউরনের সংযোগস্থল, যেখানে একটা নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু, দুটো নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস, যেটাকে বাংলায় বলা হয় স্নায়ু সন্নিধি। এটাকে প্রান্ত সন্নিধিকর্ষ বা স্নায়ু সন্নিধিকর্ষ বলা হয়। এই সাইন্যাপস তিন ভাবে গঠিত হতে পারে। সাইন্যাপসটা তিন ভাবে গঠিত হতে পারে। একটা হলো অ্যাক্সোনিক সাইন্যাপস, অর্থাৎ একটি নিউরনের অ্যাকশনের শেষ প্রান্তের সাথে অপর একটা নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত যুক্ত হয়, তখন তাকে বলা হয় অ্যাক্সোনিক সাইন্যাপস। অ্যাক্সোডেনড্রাইটিক সাইন্যাপস, একটি নিউরনের অ্যাকশনের শেষ প্রান্তের সাথে অপর একটা নিউরনের ডেনড্রনের যখন সংযোগ ঘটে তখন তাকে বলা হয় অ্যাক্সোডেনড্রাইটিক সাইন্যাপস। আরেকটা রয়েছে অ্যাক্সোসোমাটিক সাইন্যাপস, একটি নিউরনের অ্যাকশনের শেষ প্রান্তের সাথে অপর একটা নিউরনের কোষদেহের যখন সংযোগ ঘটে তখন সেটাকে বলা হয় অ্যাক্সোসোমাটিক সাইন্যাপস। এইভাবে সাইন্যাপস তিন ভাবে গঠিত হতে পারে। এবারে একটা সাইন্যাপসের গঠন আমরা দেখব। এই হলো একটা সাইন্যাপসের গঠন, যেখানে দুটো নিউরন বা স্নায়ুকোষ মিলিত হয়েছে। তাই সাইন্যাপসের অন্তর্বর্তী স্থানে কিছুটা ফাঁকা স্থান থাকে। এই যে ফাঁকা স্থানটা থাকে, এই ফাঁকা স্থান থেকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। তাহলে কোনো স্নায়ু স্পন্দন যখন আসবে, কোনো বস্তু উদ্দীপনা যখন আসবে স্নায়ুর মাধ্যমে বা নিউরনের মাধ্যমে, সেই নিউরন দ্বারা উদ্দীপনাটা পরবর্তী নিউরনে যাবে কিভাবে? মাঝখানে কিছুটা ফাঁকা স্থান থাকে, তাহলে যেতে পারবে না। তো সেই কারণে এই যে সাইন্যাপটিক ক্লেফট, এর মধ্যে কিছু রাসায়নিক পদার্থপূর্ণ থলি অবস্থান করে। সেই রাসায়নিক পদার্থপূর্ণ থলি এর মধ্যে যে রাসায়নিক থাকে তার নাম হলো অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন। যখন স্নায়ুর স্পন্দন আসে, স্নাব ইম্পালস এলে এই অ্যাসিটাইল কোলিন পূর্ণ থলি থেকে অ্যাসিটাইল কোলিনগুলো নির্গত হয়ে যায়। নির্গত হয়ে অ্যাসিটাইল কোলিনটা এই সাইন্যাপটিক ক্লেফটটাকে পূরণ করে দেয়। দিলে তখন স্নায়ু স্পন্দনটা একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যে চলে যেতে পারে।
যেহেতু এই রাসায়নিক পদার্থ তার স্নায়ু স্পন্দনটাকে ট্রান্সফার করছে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে, সে কারণে এই অ্যাসিটাইলকোলিনকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। তাহলে নিউরো ট্রান্সমিটারের উদাহরণ বলে অ্যাসিটাইলকোলিন। তাহলে এটা হলো নিউরো ট্রান্সমিটার। তাহলে সাইন্যাপসের গঠন আমরা আলোচনা করলাম। তাহলে এই চ্যাপ্টারটা যেগুলো বললাম, যেগুলো আমি আলোচনা করলাম, সেগুলো তোমরা দেখবে বইতে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।